দরজাটা ভালো করে বন্ধ করে নিন, কারণ আজকের গল্পটা একটু ব্যক্তিগত। আজ পিয়ালি তার জীবনের এক গভীর গোপন অধ্যায় আপনাদের শোনাবে। আমার বাড়ি বর্ধমানের কাছে একটা মফস্বল শহরে, যেখানে সবার ছোটবেলার বন্ধু, আত্মীয় স্বজন, সবার গল্প সবার জানা। কিন্তু কিছু গল্প এমন থাকে যা দিনের আলোয় বলা যায় না, রাতের অন্ধকারেও তার রেশ কাটে না। আমার জীবনটাও তেমনই এক গোপন অধ্যায়ের সাক্ষী। আমি পিয়ালি। যখন আমার বিয়ে হয়েছিল তখন আমি সবে ২২ পেরিয়েছি। স্বামীর নাম সুমন। ভালো ছেলে, ভালো চাকরি করে। বিয়ের পর থেকেই ও অফিসের কাজে প্রায়ই বাইরে বাইরে থাকত, ১ মাস ২ মাস, কখনো বা ৩-৪ মাসের জন্যেও। আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো মানুষ, কিন্তু তাদের বয়স হয়েছে, তাদের নিজস্ব জগৎ। এই বাড়িতে আমার একমাত্র সঙ্গী ছিল সুমনের ছোট ভাই, আমার দেবর আকাশ। আকাশ আমার থেকে ২ বছরের ছোট, তখন সবে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, চাকরির খোঁজে ছিল। প্রথম প্রথম সবকিছু স্বাভাবিকই ছিল। আকাশ আমাকে বৌদি বলে ডাকত, আমি তাকে ছোট ভাইয়ের মতোই দেখতাম। ওর পরীক্ষার সময় আমি পড়া ধরতাম, খাওয়ার সময় ওর প্লেটে মাছের কাঁটা বেছে দিতাম। ও যখন চাকরি খুঁজতে বেরোত তখন ওর জামা কাপড় ইস্ত্রি করে দিতাম। ছোটবেলায় আমার নিজের কোনো ভাই ছিল না, তাই ওকে পেয়ে আমি খুব খুশি ছিলাম। মনে হতো যেন আমার একটা ছোট ভাই এলো। কিন্তু জীবনের চাকা ঘুরতে থাকে, আর তার সাথে ঘুরতে থাকে মানুষের সম্পর্ক। সুমন যখন বাড়িতে থাকত না, তখন বাড়িতে একটা অদ্ভুত শূন্যতা কাজ করত। শ্বশুর শাশুড়ি সকালে হাঁটতে যেতেন, ফিরে এসে কিছুক্ষণ গল্পগুজব করে নিজেদের মতো থাকতেন, দুপুরবেলায় টেলিভিশন দেখতেন। আমি তখন পুরো বাড়িটা সামলাতাম। আকাশ বাড়িতেই থাকত, চাকরির জন্য প্রস্তুতি নিত। প্রথমে সে নিজের ঘরেই থাকত, কিন্তু ধীরে ধীরে তার উপস্থিতি আমার আশেপাশে যেন আরও বেশি করে টের পেতে শুরু করলাম। আমাদের কথা শুরু হতো খুব সাধারণ বিষয় নিয়ে, কোন সিরিয়াল ভালো লাগছে, কোন বই পড়া হচ্ছে, বা কী রান্না হলো। দুপুরের খাবার সময় সে আমার পাশে এসে বসত। বৌদি, আজ কী রান্না করেছ? গন্ধটা তো দারুণ লাগছে। ওর এই সহজ সরল কথাগুলো আমার ভালো লাগত। কখনো কখনো দেখতাম আমি রান্নাঘরে কাজ করছি, আর সে দরজার সামনে দাঁড়িয়ে আমাকে দেখছে। আমি তাকালে একটা মিষ্টি হাসি দিয়ে চোখ নামিয়ে নিত। প্রথম প্রথম আমি ব্যাপারটা খেয়াল করিনি, ভেবেছিলাম হয়তো এমনিতেই দাঁড়িয়ে আছে। কিন্তু ধীরে ধীরে তার এই তাকানোটা অন্যরকম মনে হতে লাগলো। তার চোখে আমি এক ধরনের তীব্র আকর্ষণ দেখতে পেতাম, যে আকর্ষণ একটা ছোট ভাইয়ের চোখে তার বৌদির জন্য থাকে না। সেটা ছিল আরও গভীর, আরও তীক্ষ্ণ। আমার মনটা কেমন জানি কুঁকড়ে উঠত। আমি নিজেকে বোঝাতাম, না, আমি ভুল ভাবছি, আমারই হয়তো বেশি ভাবা হচ্ছে। কিন্তু মনের ভেতর এক অজানা কাঁপুনি শুরু হয়ে গিয়েছিল। আমার শরীরটা একটু ভরাট, বাঙালি মেয়েদের যেমন হয়। আমি শাড়ি পরতে ভালোবাসি, বাড়িতেও সালোয়ার কামিজ বা শাড়িতেই থাকি। সুমনের সাথে যখন দেখা হয়েছিল, সে আমার ফিগারের প্রশংসা করেছিল, বলেছিল, তোমার শরীরটা যেন কবিতার মতো পিয়ালি। কথাটা আমি ভুলিনি। আকাশের তাকানোতে যেন সেই কবিতার ছোঁয়া ছিল। আমি যখন শাড়ি পরে রান্নাঘরে কাজ করতাম, দেখতাম ওর চোখটা আমার পিঠের দিকে, আমার কোমরের ভাঁজে আটকে যেত। আমি জানতাম এটা, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারতাম না। এক অস্বস্তিকর নীরবতা আমাদের ঘিরে থাকত। একদিন দুপুরবেলায় আকাশ তার ঘরে বসে পড়াশোনা করছিল। আমি রান্নাঘরের কাজ শেষ করে একটু নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ আকাশ এসে দরজায় টোকা দিল। আমি উঠে দরজা খুলতেই সে বলল, বৌদি, আমার এই প্রশ্নটা একটু বুঝিয়ে দেবে? আমি কিছুতেই বুঝতে পারছি না। তার হাতে একটা মোটা বই। আমি একটু ইতস্তত করে বললাম, ভেতরে আয়। সে আমার বিছানার এক পাশে বসল, আমি আরেক পাশে। সে আমাকে প্রশ্ন বোঝাতে শুরু করল, আর আমি চেষ্টা করছিলাম তাকে বোঝাতে। কিন্তু আমার মনটা যেন অন্য কোথাও ছিল। ওর শরীর থেকে একটা পরিচিত গন্ধ আসছিল, হালকা সেন্টের সাথে ওর শরীরের নিজস্ব একটা উষ্ণ গন্ধ। আমি তার এত কাছাকাছি বসেছিলাম যে তার নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। তার হাতটা আমার হাতের খুব কাছে ছিল। বারবার মনে হচ্ছিল যদি ছুঁয়ে দেয়। আমি যখন তাকে কিছু বোঝানোর জন্য একটু ঝুঁকে তার খাতার দিকে তাকালাম, তখন আমার শাড়ির আঁচলটা একটু সরে গিয়েছিল। আমার গলা আর বুকের কিছুটা অংশ অনাবৃত হয়েছিল। এক ঝলক তাকিয়েই দেখলাম তার চোখ স্থির আমার বুকের দিকে। আমি দ্রুত আঁচলটা ঠিক করে নিলাম। সে তখন মুখ তুলে আমার দিকে তাকালো। তার চোখে ছিল এক ধরনের কুণ্ঠিত চাওয়া। আমি কিছু বললাম না, শুধু একটু কেশে গলা পরিষ্কার করলাম। সেও যেন ব্যাপারটা বুঝতে পেরেছিল। মুখ নামিয়ে আবার পড়ার দিকে মনোযোগ দিল। কিন্তু সেই দিনের পর থেকে আমাদের মধ্যে এক নতুন ধরনের নীরবতা তৈরি হল, যা আগের নীরবতা থেকে আরও বেশি গভীর, আরও বেশি ইঙ্গিতপূর্ণ।
দিনের পর দিন সুমন বাইরে থাকত। আমার একাকিত্ব বাড়তে শুরু করল। আর এই একাকিত্বকে সঙ্গী করে আকাশ যেন আমার জীবনের একটা অপরিহার্য অংশ হয়ে উঠছিল। সে আমার জন্য বাজার করে আনত, ইলেকট্রিকের কোনো সমস্যা হলে ঠিক করে দিত, এমনকি আমার জন্য বই কিনে আনত। আমার পছন্দের ফুল নিয়ে আসত কখনো কখনো। আমার মনটা কেন জানি তার দিকে আরও বেশি ঝুঁকে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম এ ঠিক নয়, এ এক ধরনের ভুল। কিন্তু মন তো আর যুক্তি মানে না। একদিন বৃষ্টি পড়ছিল খুব। বাইরে অন্ধকার নেমে এসেছে। সুমন তখনও ফেরেনি। শ্বশুর শাশুড়ি সন্ধ্যার পুজোয় ব্যস্ত। আমি জানালার পাশে বসে বাইরে বৃষ্টি দেখছিলাম। হঠাৎ আকাশ আমার পাশে এসে দাঁড়াল। তার ভেজা চুলে বৃষ্টির ফোঁটা লেগেছিল। বৌদি, জানালাটা বন্ধ করে দাও, ঠান্ডা লাগছে। তার গলার স্বরটা যেন একটু অন্যরকম শোনাল। আমি জানালা বন্ধ করতে গিয়ে তার খুব কাছে চলে এলাম। আমাদের শরীর প্রায় ছুঁয়ে গিয়েছিল। সে হাত বাড়িয়ে আমার হাতের ওপর নিজের হাত রাখল। বৃষ্টির ঠান্ডা হাওয়ায় আমার শরীরটা কেঁপে উঠল। তার হাতের উষ্ণ স্পর্শে আমার ভেতরের চাপা অনুভূতিগুলো যেন জেগে উঠল। আমি হাতটা সরিয়ে নিতে পারতাম, কিন্তু পারিনি। কেন জানি না, আমার হাতটা তার হাতের উপরেই স্থির হয়ে রইল। সে খুব আস্তে করে আমার হাতের উপর চাপ দিল। আমার চোখ তার চোখের দিকে। তার চোখে আমি স্পষ্ট দেখলাম এক উন্মাদনা, এক তীব্র আবেগ। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে আমার দিকে আরও একটু ঝুঁকে এলো। বৌদি, তার গলার স্বরটা এতটাই মৃদু ছিল যে আমি প্রায় শুনতেই পাইনি। আমি তাকে থামানোর জন্য কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। আমার শরীর যেন অবশ হয়ে গিয়েছিল। সে আমার হাতটা তুলে নিজের গালের সাথে ছুঁয়ে দিল। তার গালটা তখন ঠান্ডা ছিল, কিন্তু তার ভেতরের আগুনটা আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম। আমি নিজেকে জোর করে সরিয়ে নিলাম। আকাশ, এটা কি করছিস? আমার গলা কাঁপছিল। সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর মাথা নিচু করে নিজের ঘরে চলে গেল। সেদিন রাতে আমার ঘুম আসেনি। বারবার তার সেই স্পর্শ, তার সেই চাওয়া আমার মনে ঘুরপাক খাচ্ছিল। আমি কি ভুল করছি? এই কোন পথে যাচ্ছি আমি? নিজের কাছেই নিজের জবাব ছিল না। এরপর কয়েকটা দিন আমরা একে অপরের থেকে একটু দূরত্ব বজায় রেখে চললাম, কিন্তু সেই নীরবতাটা যেন আরও বেশি অস্বস্তি করছিল। তার চোখ আমার দিকে তাকাতো না, আমার চোখ তার দিকে। কিন্তু মনে মনে আমরা দুজনেই জানতাম কিছু একটা শুরু হয়েছে, যা থামানো কঠিন। একদিন রাতে আমার শরীরটা হঠাৎ খুব খারাপ হয়ে গেল। প্রচণ্ড জ্বরে আমি কাঁপছিলাম। সুমন তখনও ফেরেনি। শ্বশুর শাশুড়ির ঘুম গভীর। আমি শুয়ে ছটফট করছিলাম। হঠাৎ আকাশ আমার ঘরে এলো। হয়তো আমার কাশি শুনে সে জেগে উঠেছিল। সে আমার কপালে হাত রাখল। বৌদি, তোমার তো অনেক জ্বর, আমি ডাক্তার ডাকি। তার চোখে ছিল গভীর উদ্বেগ। আমি কথা বলার শক্তি পাচ্ছিলাম না। সে নিজেই ডাক্তারকে ফোন করল। ডাক্তার এসে দেখে ওষুধ দিলেন। আকাশ সারা রাত আমার পাশে বসেছিল, আমার কপালে ঠান্ডা জলপুটি দিয়েছিল। তার হাত যখন আমার কপালে ছুঁত, তখন আমার শরীরটা যেন এক অদ্ভুত শান্তিতে ভরে যেত। জ্বর জ্বালা ভুলে আমি তার স্পর্শে এক অন্যরকম আশ্রয় খুঁজছিলাম। পরদিন সকালে জ্বর একটু কমতেই সে আমার হাত ধরে বলল, বৌদি, তুমি আর শরীর খারাপ করো না, আমার খুব ভয় লেগেছিল রাতে। তার কথা শুনে আমার চোখে জল চলে এলো। আমি তার দিকে তাকালাম। তার চোখে ছিল গভীর ভালোবাসা, যে ভালোবাসার ভাষা আমি এতদিন নিজের মন থেকে দূরে সরিয়ে রেখেছিলাম, আজ তা যেন স্পষ্ট হয়ে ধরা দিল। আমি বুঝলাম আমি আর তাকে ভাইয়ের চোখে দেখতে পারছি না, আমার মনটা তার দিকেই চলে গেছে। এই গোপন টানাপড়েন চলতেই থাকল। সুমনের আসা যাওয়া লেগেই থাকত। যখন সুমন থাকত তখন আমরা দুজনেই খুব সাবধানে চলতাম, যেন কেউ কিছু সন্দেহ না করে। কিন্তু যখন সুমন চলে যেত তখন আমরা আবার একে অপরের কাছে চলে আসতাম। আমাদের সম্পর্কটা যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা ছিল, যা চোখে দেখা যায় না, কিন্তু যার টান অনুভব করা যায় গভীরভাবে। আমাদের বাড়িতে একটা ছোট বাগান ছিল, যেখানে আমরা দুজন প্রায়ই সন্ধ্যায় বসতাম।
চাঁদের আলোয় বাগানটা যখন মায়াময় হয়ে উঠত, তখন আমাদের কথাগুলো আরও ব্যক্তিগত হয়ে উঠত। একদিন সে আমার হাত ধরে বলল, বৌদি, আমার মনে হয় আমি তোমাকে খুব ভালোবাসি। তার কথা শুনে আমি চমকে উঠলাম। আমি জানতাম সে এই কথা বলবে, কিন্তু যখন সে বলল তখন আমার সারা শরীর যেন কেঁপে উঠল। আমি কিছু বলতে পারছিলাম না, শুধু তার দিকে তাকিয়েছিলাম। সে আবার বলল, তুমি কি আমাকে ভালোবাসো না বৌদি? আমার চোখের জল গাল বেয়ে নামতে শুরু করল। আমি জানতাম এটা ভুল, ঘোর অন্যায়, কিন্তু আমার মন তখন নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমি আস্তে করে তার হাতটা ধরে আরও শক্ত করে ধরলাম। এই নীরব সম্মতিটা যেন আরও গভীর ছিল, আরও বেশি ভয়াবহ। সেই মুহূর্ত থেকে আমাদের সম্পর্কটা আরও গভীর হল। আমরা দুজন যেন এক নিষিদ্ধ পথের যাত্রী হয়েছিলাম। আমাদের দিনগুলো কাটছিল ভয়ে ভয়ে, উত্তেজনায় আর এক অজানা সুখে। আমি যখন রান্না করতাম, সে এসে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরত। আমার গলায় তার শ্বাস অনুভব করতাম। আমার শরীরের প্রতিটি শিরা উপশিরা যেন তার স্পর্শে জীবন্ত হয়ে উঠত। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন সে চুপি চুপি আমার ঘরে আসত। আমরা ফিসফিস করে কথা বলতাম, একে অপরের পাশে বসে থাকতাম। তার হাত আমার ভেতরের সব লুকানো অনুভূতিগুলোকে জাগিয়ে তুলত। সে আমার চুলে হাত বুলিয়ে দিত, আমার কপালে চুমু খেত, আমার শাড়ির আঁচলটা একটু সরিয়ে আমার কাঁধে আলতো করে ছুঁয়ে দিত। আমার মনটা যেন এক ঘোরের মধ্যে চলে যেত। আমি জানতাম এটা সমাজ বিরোধী, পাপ, কিন্তু সেই মুহূর্তে আমার কাছে এসবের কোনো গুরুত্ব ছিল না। শুধু তার ভালোবাসা, তার স্পর্শই আমার কাছে সবথেকে মূল্যবান হয়ে উঠছিল। আকাশের স্পর্শে আমার শরীর যেন নতুন করে জেগে উঠেছিল। আমি তার চোখে আমার প্রতি তীব্র আকর্ষণ দেখতে পেতাম, যে আকর্ষণ আমার ভেতরের ঘুমিয়ে থাকা ইচ্ছেগুলোকে জাগিয়ে তুলছিল। সে আমাকে এমনভাবে দেখত যা সুমন কখনো দেখেনি। সুমনের ভালোবাসা ছিল সহজ, স্বাভাবিক, কিন্তু আকাশের ভালোবাসা ছিল উন্মত্ত, নিষিদ্ধ। আর এই নিষিদ্ধতার আকর্ষণই হয়তো আমাকে তার দিকে আরও বেশি করে টেনে নিয়ে যাচ্ছিল। একদিন সুমন হঠাৎ করেই ফিরে এলো। সেদিনের জন্য আমাদের গোপন অভিসারটা থেমে গিয়েছিল। সুমন আসার পর আকাশ আবার আগের মতো ভাই হয়ে গিয়েছিল। তার চোখে সেই চাওয়াটা ছিল, কিন্তু সে খুব সাবধানে চলত। আমিও নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। কিন্তু রাতের বেলা যখন সুমন ঘুমিয়ে থাকত, তখন আমার মনটা আকাশের জন্য ছটফট করত। আমি জানতাম সেও তার ঘরে আমার জন্য জেগে আছে। এই লুকোচুরিটা আমার জন্য খুব কষ্টকর হয়ে উঠছিল। একদিকে নিজের স্বামী, সংসার, আরেকদিকে আকাশের প্রতি এক তীব্র অনুভূতি। আমার মনটা ছিঁড়ে যাচ্ছিল। আমি নিজেকে শতবার বোঝানোর চেষ্টা করেছি, এটা ঠিক নয়, এই সম্পর্কটা ভুল, এর পরিণতি ভালো হবে না। কিন্তু যখনই আকাশ আমার দিকে তাকাত, তার চোখে সেই গভীর চাওয়া দেখতে পেতাম, তখন আমার সমস্ত প্রতিরোধ ভেঙে যেত। একদিন সুমন আমাকে নিয়ে তার এক বন্ধুর বাড়িতে গিয়েছিল। সেখানে আমরা দুজন বসে গল্প করছিলাম। হঠাৎ দেখি আকাশও সেখানে উপস্থিত। সে সুমনের বন্ধুর ছোট ভাই। সেও তার সাথে গল্প করতে এসেছিল। আমাদের তিনজনকেই দেখে সে একটু চমকে উঠল, কিন্তু দ্রুত নিজেকে সামলে নিল। সুমন তাকে আমাদের সাথে বসতে বলল। আকাশ আমার পাশে এসে বসল। তার হাতে একটা মৃদু স্পর্শ আমি অনুভব করলাম। সুমন তার বন্ধুকে নিয়ে অন্যদিকে কথা বলছিল, আর আমরা দুজন নীরবে একে অপরের দিকে তাকাচ্ছিলাম। তার চোখে ছিল এক গভীর অভিযোগ, যেন সে আমাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছে। আমার মনে হলো সে আমার দিকে এক ধরনের মানসিক ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। তার নীরবতাটা যেন বলছিল, তুমি আমার, অন্য কারোর নও। আমার মনটা ভয়ে কেঁপে উঠল। সেই রাতে বাড়িতে ফিরে আসার পর আমি সুমনের সাথে কথা বললাম। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম আমার একাকিত্ব আমাকে কতটা কষ্ট দিচ্ছে, তার প্রায়ই বাইরে থাকাটা আমাকে কতটা নিঃসঙ্গ করে তুলছে। সে আমার কথাগুলো শুনল, কিন্তু আমি জানি না সে কতটা বুঝল। এরপর বেশ কয়েকদিন আমি আকাশকে এড়িয়ে চলতে শুরু করলাম। আমি তার সাথে কথা বলতাম না, তার দিকে তাকাতাম না।
সে বারবার আমার কাছে আসার চেষ্টা করত, কথা বলার চেষ্টা করত, কিন্তু আমি নিজেকে শক্ত করে ধরে রেখেছিলাম। আমার মনে হচ্ছিল এই সম্পর্কটা আমাকে ধ্বংস করে দেবে। আমার সংসার, আমার সম্মান সবকিছু শেষ হয়ে যাবে। একদিন সে আমার ঘরে এলো। আমি তখন আলমারি গোছাচ্ছিলাম। সে পিছন থেকে এসে আমার হাত ধরল। বৌদি, তুমি কি আমাকে ঘৃণা করছো? তার গলার স্বর ছিল কান্নার মতো। আমি মুখ ফিরিয়ে তার দিকে তাকালাম। তার চোখে জল টলমল করছিল। আমি বললাম, আকাশ, এটা ভুল, আমাদের এটা বন্ধ করতে হবে। সে আমার হাতটা আরও শক্ত করে ধরল। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না বৌদি। তার কথাগুলো শুনে আমার মনটা আবারও দুর্বল হয়ে যাচ্ছিল। আমি জানি সে আমাকে আবেগপ্রবণ করে তুলছে, সে আমার দুর্বলতার সুযোগ নিচ্ছে। কিন্তু এইবার আমি নিজেকে সামলে নিলাম। আমি তার হাতটা সরিয়ে দিলাম। আকাশ, আমাকে ভুল বুঝিস না, আমি তোর ভালো চাই, কিন্তু এই পথে আমাদের দুজনেরই জীবন নষ্ট হয়ে যাবে। তুই নিজের একটা ভবিষ্যৎ তৈরি কর, ভালো মেয়ে দেখে বিয়ে কর, সুমনের কথা ভাব, আমাদের পরিবারের কথা ভাব। সে কিছু না বলে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তার চোখে ছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতি, রাগ, কষ্ট, হতাশা আর এক গভীর ভালোবাসা। সে ধীরে ধীরে আমার ঘর থেকে বেরিয়ে গেল। সেদিন রাতে আমার ঘুম আসেনি। আমি জানতাম আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু এই সিদ্ধান্তটাই আমাদের সবার জন্য ভালো ছিল। এরপর কয়েকদিন আকাশ চুপচাপ ছিল। সে আমার সাথে কথা বলতো না, আমার দিকে তাকাতো না। আমি তার কষ্টটা বুঝতে পারছিলাম, কিন্তু আমি জানতাম এই কষ্টটা সাময়িক। এই কষ্টটা না হলে আমরা দুজনেই এক গভীরে তলিয়ে যেতাম। কিছুদিন পর সে একটা চাকরি পেল অন্য শহরে। সে যখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল তখন আমার দিকে একবারও তাকায়নি। আমি দরজার পাশে দাঁড়িয়েছিলাম। আমার চোখে জল চলে এসেছিল। সে চলে গেল, আর তার সাথে চলে গেল আমার জীবনের এক অন্ধকার, নিষিদ্ধ অধ্যায়। আজ আমি একা থাকি। সুমন এখন আর ততটা বাইরে থাকে না। আমার মনটা এখন অনেক শান্ত। আমি জানি সেদিন যদি আমি নিজের সংযম না রাখতাম তাহলে হয়তো আমার জীবনটা অন্য রকম হতো। হয়তো আমার সংসার ভেঙে যেত, আমার সম্মান ধুলোয় মিশে যেত। আবেগপ্রবণ হওয়া ভালো, কিন্তু সেই আবেগ যদি সমাজের সীমারেখা পেরিয়ে যায়, যদি সেটা ভুল পথে চালিত করে, তাহলে তার পরিণতি হয় ভয়াবহ। জীবন আমাদের অনেক কঠিন পরীক্ষার মুখোমুখি করে। সেই পরীক্ষাগুলোতে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই আসল। না হলে নিজের আবেগের বশবর্তী হয়ে আমরা এমন কিছু করে ফেলি যার জন্য সারা জীবন হয়তো আমাদের আফসোস করতে হয়। নিজের ভেতরের এই লুকানো টানাপোড়েনগুলো সামলে চলাটাই জীবনের এক বড় শিক্ষা। তাই আপনারাও নিজের জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভেবে দেখুন, আপনার আবেগ আপনাকে ঠিক পথে চালিত করছে তো? যদি আমার এই গল্পটা আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।